আমরা জানি আমাদের এই দেশে এই যে পদগুলি রক্তাক্ত পদ, এটা প্রতিহিংসার রাজনীতি একটা, এবং এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা কিন্তু আজও বেরোতে পারি না। এই যে এত অভ্যুত্থান, এই জনপদটাই কিন্তু ব্রিটিশ আমল থেকে শুরু করে এত অভ্যুত্থান ভারতবর্ষে কোথাও হয়নি। এই বেঙ্গলে যত হয়েছে, আমি যদি নানকা থেকে শুরু করি, মানে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে অসংখ্য বিদ্রোহ, তিতুমির সবাই অসংখ্য বিদ্রোহ করেছি আমরা, বিদ্রোহে আমরা চ্যাম্পিয়ন, বিপ্লবে চ্যাম্পিয়ন। কিন্তু এরপরে এই রেজাল্টটা ক্যাশ করার, জনগণের দ্বারা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মারাত্মক ব্যর্থতার পরিচয় দিচ্ছি, এবং যেটার মানে সাক্ষাৎ আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আমরা অনুভব করতে পারছি। বর্তমান সময় যে সরকারটা নির্দলীয় সরকার, যে সরকারটা কোনো দলের না, সেই সরকারটা মারাত্মক ব্যর্থতার পরিচয় প্রতি পদে পদে। যদি ব্যাখ্যা করে বলতে যেতেন অনেক সময়, আমি বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে প্রতিহিংসার রাজনীতি আমাদের রক্তের পথে নিয়ে যাচ্ছে, সেখানটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ক্ষেত্রে নারী, আরো আদার প্রফেশনাল, আদার জাতিগোষ্ঠী কিভাবে হবে? এটা দেশ তো আমি যদি বলি, দেশ স্বাধীনের পরে এটা তো একটা গার্ডেন হওয়া উচিত ছিল। যেমন একটা গার্ডেনের সমস্ত রকম ফুল থাকে, সমস্ত জাতপাত মিলিয়ে এই দেশটা একটা পৃথিবীর 5 নতুন দেশ হিসাবে উদ্ভাসিত হওয়ার কথা, সেটা হয়নি তো। আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানটায় নিষ্পেষণ, নিপীড়ন এবং বাদ দেওয়ার টেন্ডেন্সি। আজকে একদিন চলে গেছেন বলে যে হ্যাঁ, যারা দোসর, যারা ছিল রাজনৈতিক কার্যক্রমে, তারা তো এখানটা কেন থাকবে এই আলোচনায়? এই কথাটার মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু একটা ভেঞ্জেন্স, প্রতিশোধ, একটা প্রতিহিংসার রাজনীতি কাজ করছে, যে প্রতিহিংসাটা বারবার আমাদের রাজনীতি প্রত্যেকে রক্তাক্ত করে ফেলছে এখানটায়। কখনোই রাজনীতি সুষ্ঠু পথে এগোয়নি, এবং এই না এগোনোর কারণেই কিন্তু আজকে এত বিষয় আমরা আলোচনা করতে পারছি। আমরা নারী তো সবার ঘরে নারী আছে, নারী না থাকলে তো বাড়িই নাই, পরিবারই নাই, সমাজই নাই, দেশ তো বহু দূরে, এটাই তো নাই। তাহলে সেই নারীকে নিয়ে আমরা আলোচনা করতে হচ্ছে। আমি গত পোস্টের সেমিনারে ছিলাম, আমাদের সেখানটায় আমাদের সিনেরাপা ছিল, ওনারা একটা কমিশন করেছেন, তাই না? সেই কমিশন দেখা করতে পারেন, ওনারা চিঠিপত্র দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টাকে, তাও গ্রাহ্য করে নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। বহুত বড় বড় লেকচার দিচ্ছি আমরা, বিরাট বিরাট হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে বিগ জিরো। ওই যে জিরো বলছেন, ওই জিরোর উপরে চলছি। আমি আজকের পত্রিকায় দেখলাম, আমি শাসন ব্যবস্থার পার্থক্য তো হয় একটু, এত ত্যাগের পর আসিফ তরুণ উপদেষ্টা, তরুণ রাজনীতি করবে, হ্যাঁ উপদেষ্টা তো তরুণ উপদেষ্টা, ওনার এলাকায় প্রচুর বাজেট বরাদ্দ হয়েছে, ফার্স্ট পেজে পত্রিকায় দেখবেন। আরে বাবা, এগুলো তো বিগত সরকারগুলো প্র্যাকটিস করছে, যে মন্ত্রী যত বেশি ক্ষমতাসীন তার এলাকা তত বেশি টাকা। এই প্র্যাকটিস কেন করতে হবে? এইসব প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যে জায়গায় যাচ্ছি, এটা আসলে এটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না, এটা মারাত্মক সংঘাতের দিকে আমরা এগোচ্ছি, এবং যে সংঘাত কখনো বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করবে না, এবং গণতান্ত্রিক আচরণে আমাদেরকে সমৃদ্ধ করবে না, এবং আমাদেরকে সংঘাতের পথে নিয়ে যাবে। আমি শুধু এই কথাটাই বলবো। আজকে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহরে মিছিল হচ্ছে। আমরাও যখন আমাদের উপর যখন ব্যান্ড ছিল 74 সালে পার্টি হিসাবে, একদল হওয়ার আগে আমরা ঝটিকা মিছিল করতাম। তো প্রথম ঝটিকা মিছিল, ইয়ং পর ঝটিকা মিছিল ভালোই লাগতো, একটু পুলিশ দাবার দিচ্ছে, তাই না? বেশ ভালোই লাগতো ঝটিকা মিছিল। পরে সেই ঝটিকা মিছিল থেকে আমরা কিন্তু ভিতরে কিন্তু তখন গোপন রাজনীতিতে চলে গেলাম। মুক্তিযুদ্ধ করেছিলাম, তাই না? খুব দ্রুত সামান যন্ত্রপাতি সব ব্যবহার করা শিখে গেলাম আমরা। রাজনীতিটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, একটা সন্ত্রাসী পথে চলে গেল। আমি কথা বলছি এই কারণে, এই যে ঝটিকা মিছিল এখন যারা দেখছি, মজা পাচ্ছি, ধরে দিচ্ছি পুলিশকে, তাই না? এটা লক্ষণটা কিন্তু ভালো না। বাংলাদেশ আমরা কিন্তু, আমার যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগ পাওয়ারে আসার পরও 96-97 দিকে আমরা ওই সন্ত্রাসবাদী রাজনীতি বেরোতে পেরেছিলাম, ওই দক্ষিণবঙ্গে সব সারেন্ডার করার মধ্য দিয়ে। এটাকে বহু গভর্নমেন্ট চেষ্টা করতে পারে নাই। তাহলে আজকে আবার বাংলাদেশের রাজনীতি যদি জায়গায় ঢুকে যায়, আমরা যারা উপরতলায় আসে তারা একটু চিন্তা করছি না। কিন্তু আওয়ামী লীগ চিন্তা করে কিন্তু আজকে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তো চিন্তা করছে যে বিএনপি সবাইকে নিশ্চিহ্ন করে ফেলবে। এই যে নিশ্চিহ্ন করা যায় না রাজনীতিতে, এই চিন্তাটা আওয়ামী লীগ করে নাই দেখে আজকে আওয়ামী লীগ এই পরিণত হয়েছে। আমরা যারা মনে করছি নিশ্চিহ্ন করে ফেলবো, তাই না? তারা আসলে আমরা ওই কি বলবো, একটা বোকার স্বর্গে বসবাস করছি। ফলে আমি ইনক্লুসিভ বলতে বোঝাচ্ছি এখনো এই ক্রাইসিসে এখানে আসেন সংস্কার জনাব আমাদের বদিউল আলম স্যার, তাই না? আমি সবাইকে বলবো, বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা আছে, এই দেশটা 55,000 বর্গমাইলের দেশ। এই দেশটা জনসংখ্যার ভিত্তিতে এটা 18 কোটি লোকের দেশ, প্রায় কম না জনসংখ্যা। ফলে এই জনসংখ্যার মধ্যে আজকে আমরা যারা মনে করছি একটা ফোর্সকে আমরা ইজিলি একদম পায়ে পিছে সব তুরমার করে দিয়ে চলে গেছে, তাই না? তারা ভুল করছি। ফলে আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, এবং সেই চিন্তার ভিত্তিতে বাংলার সামনে ইলেকশন, নির্বাচন, এবং এই যে নারীর অধিকার, তরুণের অধিকার, সমস্ত বিষয়গুলি আমাদের মিলিয়ে দেখা উচিত। যদি এই চিন্তাগুলিকে আমরা জাতীয় জীবনের সঙ্গে যুক্ত করতে পারি, আমার ধারণা আমরা একটা গোলে রিচ করতে পারবো। না হলে আগে যতগুলি অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে যা হয়েছে এবারও তাই হবে।